হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমি মডেল টেস্ট অন এর উপরে একটা সলভ ক্লাস নিব, ক্লাস 3। আজকের ক্লাসে বাংলা ভাষণ এবং ইংলিশ ভাষণ দুইটার সলভ ক্লাসে একসাথে নিয়ে নিব, যেহেতু আমার সময় স্বল্পতা আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আজকে সলভ ক্লাসটা দেওয়ার কারণ কি, আপনারা হচ্ছে অনেক ধরনের কোয়েশ্চেন করতেছেন, যেহেতু প্রথম মডেল টেস্ট বাচ্চাদের, সেহেতু বাচ্চারা অনেক ধরনের ভুল করতেছে, আপনাদের অনেক ধরনের কনফিউশন আছে যে কিভাবে কি করবে না করবে। সো এই জন্য হচ্ছে ভাবলাম যে একটা ক্লাস দিয়ে দিই, সো আপনাদের হচ্ছে যে কনফিউশন গুলো যাতে দূর হয়ে যায়। প্রথমত হচ্ছে আমি সরাসরি হচ্ছে সলভিং এ চলে যাই। প্রথমত হচ্ছে আচ্ছা, এই ক্লাসে আমি এটা সলভ করার সাথে সাথে আরো জিনিসগুলো বলবো, বিশেষ করে বাচ্চারা কোন কোন জায়গায় ভুল করে, কোন কোন জায়গায় ওদের ইমপ্রুভমেন্ট, বিশেষ করে কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লিখতে হবে, কোন অ্যান্সারটা কত সময় কখন কিভাবে লিখতে হবে, এই বিষয়গুলো বা পরীক্ষার হলে কি করবে, এই বিষয়গুলো হচ্ছে আমি আজকে বলে দিব, যাতে ভবিষ্যতে পরবর্তী পরীক্ষাগুলোতে আপনাদের বা বাচ্চাদের কনফিউশন গুলো দূর হয়ে যায়। সো প্রথমত হচ্ছে বাংলা তৃতীয় শ্রেণী, আপনার হচ্ছে সময় হচ্ছে 1 ঘন্টা পূর্ণমান 50। আচ্ছা, পূর্ণমান 50, তাহলে 1 ঘন্টা টাইমের ভিতরে ওদের পরীক্ষা হবে। সো এই টাইমের ভিতরে ওদের অবশ্যই লেখা শেষ করতে হবে এবং রিভিশনে চলে যেতে হবে। তাহলে হচ্ছে বাংলার জন্য আমাদের হচ্ছে 15 মিনিট। সো প্রথমত বলবো যে বাচ্চারা ভুল করে কোথায়, সেটা হচ্ছে এই যে যুক্ত বর্ণগুলো আছে, এই যুক্ত বর্ণটা বাচ্চারা বুঝতে পারেনি ওই দিন পরীক্ষার হলে, বেশ ভালো কথা বুঝতে পারেনি। সো তারা করতেছে কি, এটা আমাকে বারবার জিজ্ঞেস করতে, স্যার এটা কি, এটার অ্যান্সার কি, এবং এটাতে টাইম নষ্ট করতেছিল প্রায় 10 থেকে 15 মিনিট টাইম। অনেকগুলো বাচ্চা অনেক ভালো পারে বা ভালো স্টুডেন্ট, আমার নিজের কোচিং এরও বাচ্চা, তারা হচ্ছে এটা বুঝতে পারে না বেশ ভালো কথা, তারা পরবর্তী অ্যান্সার গুলো করে ফেলবে না, তারা হচ্ছে বলতে যে স্যার এটার অ্যান্সার কি, স্যার এটা একটু বলে দেন, এরকম কিছু। সো এই একটা পয়েন্ট, যেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা একটা কোয়েশ্চেনের অ্যান্সার পারে না, ওইটা নিয়ে বসে থাকে। তো প্রথমত হচ্ছে এই জিনিসটা করা যাবে না তোমাদের, হ্যাঁ, যারা বাচ্চা যারা স্টুডেন্ট আছো, তারা হচ্ছে ধরো কোনো কোয়েশ্চেনের অ্যান্সার পারো না, তোমরা ওই কোয়েশ্চেনটা লিখে ওই কোয়েশ্চেনটা উঠিয়ে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাবে, কোনো সময় নষ্ট করা যাবে না। তো আমি হচ্ছে শব্দ অর্থ বা যুক্ত বর্ণগুলো হচ্ছে ভেঙে যদি দেখায়, এটা হচ্ছে উ ও ক, এটা হচ্ছে কি উ ও ক, উ ও দো ক। এটা দিয়ে যদি একটা শব্দ বলি তাহলে হচ্ছে কঙ্কাবতী, তোমাদের বইতেই আছে, সো আমি আর লিখলাম না। আচ্ছা, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হসন্তের যে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, যদিও বারবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কখন হসন্ত দিবে কখন হসন্ত দিবে না। যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণের শুরুতে অবশ্যই হসন্ত দিতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে। হ্যাঁ, তোমাদের যদিও বইতে দেওয়া নাই, বাট সেক্ষেত্রে অবশ্যই তোমার হসন্ত দিতে হবে, যেহেতু তোমরা হচ্ছে একটা অ্যাডমিশন দিচ্ছ, বা অ্যাডমিশনের ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এটা নাম্বার কাটা হয় এটাতে। হ্যাঁ, তো অবশ্যই হসন্ত দিতে হবে। এখন তোমাদের কনফিউশন থাকে কখন হসন্ত দিবে কখন হসন্ত দিবে না, সেক্ষেত্রে হচ্ছে ফলাযুক্ত যে যুক্ত বর্ণগুলো আছে, যেমন হচ্ছে ধরো এটা হচ্ছে কি বলতো, ট জ র ফলা। তো এরকম ফলাযুক্ত যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে হসন্ত না দিলেও হবে, কারণ হচ্ছে ফলাটা আসলে যুক্ত বর্ণ না, ফলা হচ্ছে একটা বর্ণের সংক্ষিপ্ত রূপ। যাই হোক, এটা ম্যাটার না। তোমরা হচ্ছে যে বাংলাতে 6টা ফলাযুক্ত যুক্ত বর্ণ আছে, যেমন হচ্ছে র ফলা, জ ফলা, ব ফলা, ম ফলা, ন ফলা, ল ফলা। এই ফলাযুক্ত যুক্ত বর্ণ বা ফলা উল্লেখ করে দিলে সেক্ষেত্রে এটা নিচে হসন্ত দেওয়ার দরকার নেই, বাকি সব ক্ষেত্রে তোমরা হসন্ত দিবে। এখানে ফলা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে এখানে হসন্ত দেওয়ার দরকার নেই, যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে হচ্ছে হসন্ত দিতে হবে, ঠিক আছে। সো ফলাযুক্ত যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে হসন্ত দেওয়ার দরকার নেই, বাকি সব ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে হসন্ত দিতে হবে, ঠিক আছে, না হলে তোমাদের মার্ক কাটা যাবে। তো হসন্তের যে বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তো আমি প্রথমটা করে দিলাম ও। আচ্ছা, এখানে একটা বিষয় বাচ্চা বলি আর গার্ডিয়ান বলি, আপনারা খেয়াল করবেন, যুক্তবর্ণ শেখানোর ক্ষেত্রে যুক্তবর্ণের দুইটা রূপ হয়, একটা হচ্ছে প্রিন্টিং রূপ আর একটা হচ্ছে আমরা নর্মাল রূপ। যেমন হচ্ছে ও ক যদি আমি এভাবে দিতাম তাহলে ম্যাক্সিমাম বাচ্চা পারতো, কিন্তু এটা আছে কিরকম বলেন তো, এইভাবে। তো এটা হচ্ছে অনেক বাচ্চা বুঝতে পারে না এরকম ভাবে, যেমন হচ্ছে আমি বলি কয়তো, কয়তো হচ্ছে দেখা গেছে ইজিলি এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, বাট আমি যদি হচ্ছে প্রিন্টিং রূপে দেই তখন এটা এই রূপে চলে আসে।
সো এই বিষয়গুলো খেয়াল করবেন। কিছু যুক্তবর্ণ আছে যেগুলো হচ্ছে দুইটা রূপ হয়। হ্যাঁ, আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন হচ্ছে নয় ধ, এটাকে এভাবে লেখা যায়, ঠিক আছে, এভাবে লেখা যায়। সো একটা হচ্ছে নরমাল আমরা লেখার সময় এগুলো এভাবে লিখতে পারি, কিন্তু প্রিন্টিং এ পরীক্ষার খাতায় হচ্ছে জিনিসগুলো এভাবে আসে, এভাবে আসে, হ্যাঁ, এভাবে আসে। তো এই ক্ষেত্রে বাচ্চারা কনফিউজড হয়ে যায় জানা সত্ত্বেও। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে ঙ যোগ ক, তারপর এটা হচ্ছে ক্ষিয় ক যোগ মূর্ধন্য স। আচ্ছা, এটা হচ্ছে ন যোগ ধ, ন যোগ ধ। আমি শব্দগুলো বলে দিচ্ছি। ক্ষিয় হচ্ছে শিক্ষক হয়, কক্ষ হয়, বন্ধু হয় নয় ধ দিয়ে। সো আর আই গেস হচ্ছে আর এখানে কনফিউশন নাই। যুক্তবর্ণের ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি, আমার কিছু ভিডিও আছে ইউটিউবে, আপনারা এটা দেখে নিতে পারেন। বিশেষ করে হচ্ছে যুক্তবর্ণের ক্ষেত্রে ওই যুক্তবর্ণগুলো ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে বাইরে থেকে বোঝার ওয়ে নাই, যে কোন কোন বর্ণ মিলে গঠিত। স্পেশালি দেখেন এই যে ক্ষিয়, এটা ক যোগ ছ মিলে গঠিত। এটা আসলে বাইরে থেকে, যদি এটা কমন, বাইরে থেকে দেখে বোঝার ওয়ে নাই কোন কোন বর্ণ মিলে গঠিত। এটার ক্ষেত্রে প্রথম বর্ণটা কি সেটা আসলে বোঝার ওয়ে নাই, আর নিচেটা তো বোঝার ওয়ে আছে। তো যেই বর্ণগুলো হচ্ছে বাইরে থেকে দেখে বোঝার ওয়ে নাই সেগুলো ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ইয়ত, তারপরে হচ্ছে কৃষ্ণ, এটা হচ্ছে অনেকে এটা মনে করে সহজ ইয়, কিন্তু এটা আসলে সহজ মূর্ধন্য, ঠিক আছে। এটা ইয়র মতো মনে করে অনেকে ইয় লিখে ফেলে, কিন্তু এটা যুক্তবর্ণ ভাঙার রূপ হচ্ছে মূর্ধন্য স প্লাস মূর্ধন্য। এটা হচ্ছে ইয় যোগ চ। তো এই যুক্তবর্ণগুলো দেখে কোন কোন বর্ণ মিলে গঠিত সেগুলো দেখে আসলে বোঝার ওয়ে নেই। তো এই যুক্তবর্ণগুলো বাচ্চাদের ভালোভাবে শেখাবে, ঠিক আছে, ওদের যাতে ভুল না হয়। যুক্তবর্ণ নিয়ম হয়ে গেল। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লিখে, এখানে উল্লেখ করা আছে একটি করে, সো এখানে দুটি করে শব্দ লেখার দরকার নেই, টাইম ওয়েস্ট করার আমাদের দরকার নেই। সো এই জিনিসটা ভালোভাবে কোয়েশ্চেন পড়ে অ্যান্সার করতে হবে। যদি দুটি থাকতো অবশ্যই আমাদের দুটি লিখতে হতো। তারপর বিপরীত শব্দ লিখো, ঘুমানো, শত্রু, সাহসী। আচ্ছা, ঘুমানো হচ্ছে জাগ্রত, অনেকে জাগা দিয়েছে, জেগে থাকা দিয়েছে। তো আমি নাম্বার দিয়েছি, বাট অ্যাকুরেট অ্যান্সার হবে জাগ্রত। শত্রু বন্ধু, সাহসী ভীরু অথবা ভীতু। ভীরু বানানো অনেকে ভুল লিখছে, ভীরু হবে এইভাবে, ঠিক আছে। সো অনেক বাচ্চা হচ্ছে দেখলাম যে ধীরিকার রসিকারে ভুল করতেছিল ভীরু বানানে। তারপরে হচ্ছে সমার্থক শব্দ লিখে দুইটি করে, এখানে দুইটি করে উল্লেখ করা আছে, সো অবশ্যই দুইটি করে লিখতে হবে। তিনটি লেখার দরকার নেই, আননেসেসারি আমাদের কোনো কিছু লেখারই দরকার নেই, কিন্তু লিখলে যে ভুল হবে ওরকম না, বাট আননেসেসারি লেখার তো দরকার নেই, কারণ তিনটি লিখলে তো সে এক্সট্রা মার্ক পাবে না, তাই বেশি লেখার দরকার নেই। নদীর দুইটা সমার্থক শব্দ কি বলতো? গা, স্রোত, সিন, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে কঠিনটা যদি না পারো তোমরা তটিনী শিখতে পারো, বাট এগুলো তো অনেক কম, সো শিখা ভালো। তারপর হচ্ছে সাগর, সমুদ্র, তারপর হচ্ছে জলধি, গাছ, বৃক্ষ, তরু, ঠিক আছে। আই গেস বুঝতে পারছো। এটা হচ্ছে সমার্থক শব্দ গেল। সমার্থক শব্দের ক্ষেত্রে হচ্ছে দুইটি করে তিনটি করে যা চাওয়া হয় ওই কয়টা অ্যান্সার দিলে হবে, এনাফ। বাক্য রচনা করো, মিলেমিশে পঙ্খিরাজ ঘেঁচান। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে বাক্য রচনা ওরা সরাসরি বই থেকে তুলে দিলে প্রবলেম নাই, বাট নিজে থেকে লিখলেও হচ্ছে একটু কারেকশন করার ট্রাই করবো, অনেকে ভুল লিখে নিজে থেকে লিখতে গিয়ে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা সাজেস্ট করি যে বাক্য রচনা এগুলো কখনো বাচ্চাদের সবকিছু মুখস্থরও দরকার নেই, আবার সবকিছু নিজে থেকে লিখানোর দরকার নেই। সো মুখস্থ প্লাস নিজে থেকে দুটার ব্যালেন্স করা জরুরি। হ্যাঁ, মুখস্থ শুধু মুখস্থ করালে হবে কি, ওই শব্দ ছাড়া অন্য শব্দ যদি পরীক্ষা আসে তাহলে সে অ্যান্সার করতে প্রবলেম হবে বা অ্যান্সার হয়তো বা করতে পারবে না। আর সবকিছু যদি নিজে থেকে লিখে তাহলে হচ্ছে তারা অনেক সময় ভুলভাল লিখে ফেলে। যেমন হচ্ছে আমি একটা এক্সপিরিয়েন্স হইলো আমার, একটা বাচ্চাকে দিলাম যে তুমি নিজে থেকে একটা বাক্য লিখো, শব্দটা ছিল মেবি হাতি অর হচ্ছে মস্ত,
এরকম কিছু। তো মস্ত মানে তো বিশাল। সো ওই বাচ্চা হচ্ছে অ্যান্সার করছে যে আমি গতকাল মস্ত বড় একটি হাতি খেয়েছি। তো বাচ্চারা তো হচ্ছে ওদের মতো করে অ্যান্সার দিচ্ছে। তো যাই হোক, এরকম আসলে ভুল হওয়ার পসিবিলিটি থাকে, বাট কথা হচ্ছে ওরা যদি নিজে থেকে লিখতে চায় তাহলে ভুল হলেও ওরা হচ্ছে নিজে থেকে শিখতে পারবে, ভুলের মাধ্যমে কিন্তু ওরা শিখতে পারতেছে। তো এটা ভালো দিক, হ্যাঁ, ভালো দিক। আচ্ছা, তাহলে মিলেমিশে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে দুই শব্দে একটা বাক্য রচনা করে বসে, যেমন মিলেমিশে খেলি, মিলে মিশে খেলি। দেখা গেছে এটা তো হচ্ছে একটা বাক্য হয়ে যায়, বাট একটা ভালো বাক্য না। হ্যাঁ, এখানে দিতে হবে আমরা মিলেমিশে খেলি। তো বাক্যটা একটু মিনিমাম 3 বা 4 ওয়ার্ডের দিলে ভালো হয়। তো একটা দুইটা ওয়ার্ড দিয়ে বাক্য রচনা করলে তো এটা আসলে নাম্বার কাটা দেওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এরকম যেমন পঙ্খিরাজ ঘোড়া, অনেকে শুধু পঙ্খিরাজ ঘোড়া লিখে দিয়েছে। হ্যাঁ, তো এরকম না, একটা পূর্ণাঙ্গ বাক্য লিখতে হবে আমাদের। তো মিলেমিশে দিয়ে কি বাক্য হয় বলতো? আমরা সবাই বা আমরা স্কুলের ফ্রেন্ডরা মিলেমিশে খেলি, সরি ফ্রেন্ডরা হবে না, আমরা স্কুলের বন্ধুরা মিলেমিশে খেলি। তারপর হচ্ছে পঙ্খিরাজ, রাজকুমার ডালিম কুমারের একটি পঙ্খিরাজ ঘোড়া ছিল, অথবা ডালিম কুমার পঙ্খিরাজ ঘোড়ায় উড়ে বেড়ায়। তোমরা হচ্ছে তোমাদের মতো করে অ্যান্সার দিতে পারো, বই থেকে সরাসরিও দিতে পারো যদি তোমরা পারো। খেয়াল রাখবা নির্ভুলভাবে যাতে অ্যান্সারটা হয়। ঘ্যাচাং, রাজকুমারী ঘ্যাচাং করে ভ্রমরটিকে কেটে ফেললো। অথবা তোমরা তোমাদের মতো করে দিতে পারো যে দরজায় বাড়ি লেগে ঘ্যাচাং করে শব্দ হলো। এখানে হচ্ছে অবশ্যই বাক্য রচনার ক্ষেত্রে যেই যেই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতেছো বা যেই যেই শব্দগুলো ইউজ করতেছো ওই শব্দের প্রপার বানান তোমরা জানো কিনা সেটা খেয়াল রাখবা, ঠিক আছে। এটা তো গেল বাক্য রচনা। বাক্য রচনা আশা করি কারো কনফিউশন নেই। প্রশ্নগুলোর উত্তর দাও, রাক্ষসপুরী কোথায়? প্রশ্নগুলোর উত্তর দাও, ঠিক আছে। এখানে যদি বলা হইতো প্রশ্নগুলোর উত্তর ফুল সেন্টেন্সে দাও বা এক বাক্যে দাও, তাহলে অবশ্যই বাক্য ফুল লিখতে হতো। এখন তোমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারেও লিখতে পারো অথবা ফুল বাক্যেও লিখতে পারো, সমস্যা নেই। বাট আমি অলওয়েজ সাজেস্ট করবো প্রশ্নের উত্তর ফুল বাক্যে দিতে, ঠিক আছে। যেমন রাক্ষসপুরী কোথায়, অনেকে লিখে ফেলছে শুধু 7 সাগর 13 নদীর ওপারে। হ্যাঁ, এটাতে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, বাট এটা রাইট অ্যান্সারটা হবে রাক্ষসপুরী 7 সাগর 13 নদীর ওপারে। শুধু অ্যান্সারটা না দিয়ে ফুল বাক্য আমাদের দিতে হবে। কঙ্কাবতীর ঘুম ভাঙলো কিভাবে? এটা হচ্ছে মেইনলি হচ্ছে কঙ্কাবতীর মাথার কাছে সোনার কাঠি এবং পায়ের কাছে রূপার কাঠি আনার ফলে হচ্ছে কঙ্কাবতীর ঘুম ভাঙলো। তো এই বিষয়টা হচ্ছে অনেকে নিজের ভাষা নিজের মতো করে লিখছে, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। একদম বইয়ের ভাষা হওয়া লাগবে বা শীটে যেমন আছে এক্স্যাক্টলি ওই ভাষাতে দেওয়া লাগবে, বিষয়টা এরকম না। সো এটার অ্যান্সারটা হচ্ছে কঙ্কাবতীর ঘুম ভাঙলো কিভাবে, সেটা হচ্ছে কঙ্কাবতীর মাথার কাছে সোনার কাঠি এবং পায়ের কাছে রূপার কাঠি আনার ফলে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেল। যাই হোক, তোমার কাছে পঙ্খিরাজ ঘোড়া থাকলে তুমি কি করতে? আচ্ছা, এটা হচ্ছে একটু ক্রিয়েটিভ বা হচ্ছে সৃজনশীল প্রশ্ন করা হলো। তো তোমরা তোমাদের মতো করে অ্যান্সার দিয়েছো। এক একজনে বলছো আমি পঙ্খিরাজ ঘোড়া থাকলে আমি কক্সবাজার ঘুরতে যেতাম, আমি সমুদ্রে যেতাম, আমি সমুদ্রের ওপারে যেতাম, আমি হচ্ছে লন্ডন যেতাম। এক একজনে এক এক ভাবে অ্যান্সার দিয়েছো। আমি উড়ে বেড়াতাম। সবগুলো রাইট অ্যান্সার হয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেন তোমরা তোমাদের মতো করে অ্যান্সার করবা, ঠিক আছে। সো এটা যে এক্স্যাক্টলি বইয়ের অ্যান্সার দেওয়া লাগবে বিষয়টা এরকম না। এইসব কোয়েশ্চেন গুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে ক্রিয়েটিভ যে বিষয়গুলো, তোমাদের যে নিজের কোশ্চেন করার যে সক্ষমতা, ওইটা যাতে তোমাদের বাড়ে, ঠিক আছে। তো পরীক্ষার হলেও তোমরা বা মেইন পরীক্ষাতে তোমাদের এরকম একটা দুইটা কোয়েশ্চেন ক্রিয়েটিভ আসতে পারে, হ্যাঁ, যেটা তোমাদের নিজে থেকে অ্যান্সার দেওয়া দিতে হবে, বা হচ্ছে সরাসরি বই থেকে আসলে এটার অ্যান্সার দেওয়া পসিবল না, তোমাদের নিজ থেকে দিতে হবে। সো এখন থেকে যদি তোমরা এটা প্র্যাকটিস করো সেক্ষেত্রে হচ্ছে আশা করি তোমাদের ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেক হচ্ছে কোশ্চেন কমন না পড়লে অ্যান্সার করতে যাও না, হ্যাঁ, এরকম না। তোমরা হচ্ছে টাইম থাকলে অ্যান্সার করার ট্রাই করবা, কিন্তু সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, ধরো এই কোশ্চেনের অ্যান্সার পারো না, তো তোমার এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তুমি বাকি সবগুলো করে ফেলবা, তারপরে সময় থাকলে এটা করার অ্যান্সার করবা, ঠিক আছে। বাট সুযোগ থাকলে অবশ্যই ট্রাই করবা এটার অ্যান্সার করতে। ভুল হলে তো সমস্যা নাই না, ভুল হলে তো তোমার মাইনাস মার্ক নেই। আচ্ছা, এবার আসি ইংলিশে। ইংলিশের ক্ষেত্রে রিয়ারেঞ্জ জাম্বল লেটার্স। আচ্ছা, এটা হচ্ছে এই ওয়ার্ডগুলো সরাসরি বই থেকে আসবে, বাট বইয়ের কোন জায়গা থেকে আসবে এটা আসলে ক্লিয়ার না। সো বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড আমাদের এভাবে শিখাতে হবে। বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট এটা মাথায় রাখেন অবশ্যই বই থেকেই আসবে, বাট বইয়ের হচ্ছে যে কোনো ওয়ার্ড থেকে আসতে পারে। সো এটা হচ্ছে ইউনিট যখন বাচ্চাদের শেখানো হবে বা তোমরা যখন শিখবা, তোমরা অবশ্যই বইয়ের প্রত্যেকটা কালো ওয়ার্ড ভালোভাবে শিখতে হবে। সো এটা হচ্ছে বাটারফ্লাই, হ্যাঁ, এটা হচ্ছে বাটারফ্লাই। এটা হচ্ছে গুড বাই, এটাকে অনেক সময় অনেকে ডগ বয় দিয়ে দিত অনেকে।
আর এটা হচ্ছে মর্নিং। সো আশা করি এটা পারবা বা হচ্ছে পারার কথা, যেহেতু তোমাদের ইউনিট থেকে সরাসরি দেওয়া হয়েছে। সো এটার ক্ষেত্রে অবশ্যই তোমরা একটু শিওর হয়ে নিবা, প্রত্যেকটা যখন তুমি একটা ওয়ার্ড মিলাবা তখন ওয়ার্ডের যে লেটারগুলো আর এখানের যে লেটারগুলো এটা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেকে অনেক সময় নষ্ট করো, ধরো এটা পারতেছো না পরের গুলাতে চলে যাও, বেশি সময় নষ্ট করা যাবে না আমাদের। হ্যাঁ, তুমি সবগুলো করে ফেলার পরে যখন টাইম পাবা তখন তুমি এখানে হচ্ছে এটা চিন্তা করো, কিন্তু এটা করতে গিয়ে, এটা পারতেছো না, এটা করতে গিয়ে যেগুলো পারার কথা সেগুলো দেওয়ার টাইম পাচ্ছ না, এটা করা যাবে না। হ্যাঁ, তো যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার যদি না পারো ওইটা সুন্দর করে তুলে ফেলবা, ওইটার জন্য জায়গা রেখে দিবা। অনেকে আবার হচ্ছে জায়গা রাখো না, জায়গা রাখা না করার কারণে, মানে জায়গা না রাখার কারণে তোমরা পরবর্তীতে বুঝতে পারো না যে তুমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছ না। ধরো হচ্ছে আমি বলি, ধরো এরকম অ্যান্সার টু দা কোয়েশ্চেন নম্বর কত 6। সো কি হবে বলতো, এ নাম্বার হচ্ছে পাল্লা না, বি নাম্বার পাল্লা, সি নাম্বার পাল্লা, সি নাম্বার হচ্ছে কি মর্নিং। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো তুমি এই দুইটা পারলা না, বেশ ভালো কথা, তুমি হচ্ছে অ্যানসার টু দা কোয়েশ্চেন নাম্বার 7 নাম্বারে চলে যাবা। এখন এই জায়গা রাখার কারণে তোমাদের সুবিধা হবে কি, পরবর্তীতে যখন তোমার টাইম শেষ হবে তখন হচ্ছে বা লেখা শেষ হবে তখন তুমি বুঝতে পারবা যে তুমি এই দুইটার অ্যানসার লিখো না, এই এটা তোমাকে রিমাইন্ড করে দিবে। বাট তুমি যদি জায়গা না রেখে জাস্ট হচ্ছে যেটা পারছো ওইটা লিখে তারপরে চলে গেছো, তখন পরবর্তীতে তোমার মনে নাও থাকতে পারে যে এখানে তোমার একটা কোয়েশ্চেন মিসিং আছে, ঠিক আছে? সো এটা করবা, এটা হচ্ছে ভালো ওয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা প্রচুর ম্যাক্সিমাম বাচ্চা এই ভুলটা করেছো। যেমন হচ্ছে এইটা হচ্ছে 6 নাম্বার, হ্যাঁ, ইংলিশে এসে অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার এখানে অন দিয়ে ফেলছো। সো যেই কোশ্চেনের অ্যানসার ওই নাম্বারটা অবশ্যই দিতে হবে। এটা অ্যানসার করতেছে, এটা কত নাম্বার সেটা খেয়াল করবা, 6 নাম্বার। তারপরে পরেরটা 7 নাম্বার। তোমরা হয়তো করছো কি, বাংলাটা লিখছো, বাংলার পরে ইংলিশটা আবার 1 2 দিয়ে শুরু করছো, আবার ম্যাথ হচ্ছে 1 2 দিয়ে শুরু করছো। হ্যাঁ, এটা করা যাবে না। যেই কোশ্চেনের অ্যানসার দিতেছো ওইটা কত নাম্বার ওইটা এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তোমরা হচ্ছে আনতাজে দিলে মার্ক কাটা যাবে, ঠিক আছে? এই জিনিসটা অনেকেই ভুল করছো, মানে ম্যাক্সিমাম এই জিনিসটা ভুল করছো। আচ্ছা, আশা করি হচ্ছে জাম্বল লেটার নিয়ে তোমাদের কনফিউশন নেই, এটা হচ্ছে বইয়ের ভেতর থেকে আসবে। তো বইয়ের ভেতরের যে ওয়ার্ডগুলো এগুলোর স্পেলিং বা হচ্ছে প্রোনাউন্সিয়েশন সব ভালোভাবে শিখলে হয়ে যাবে। ইউজ আর্টিকেল এ এন্ড বি, এটা আমরা দেখি। এটার ক্ষেত্রে হচ্ছে তোমাদের আরো কনফিউশন আছে, যেরকম শূন্যস্থান আকারে আসলে আমরা কি ফুল সেন্টেন্স লিখবো নাকি হচ্ছে শুধু উত্তরগুলো লিখবো, এটা নিয়ে অনেক কনফিউশন। সো এখানে বলা হয় নাই যে ফুল সেন্টেন্স লিখো, কখনো যদি বলা হয় ফুল সেন্টেন্স লিখতে কোয়েশ্চেনের ভিতর, তখন অবশ্যই আমাদের ফুল সেন্টেন্স লিখতে হবে, না হলে ফুল সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই, না হলে ফুল সেন্টেন্স লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো, তাহলে ফুল সেন্টেন্স না লিখলে আমরা কিভাবে লিখবো, এ বি সি ডি ই। আচ্ছা, এখানে তো এ বি সি ডি দেওয়া নাই, তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা ইচ্ছা করলে এখানে এ বি সি ডি ই দিয়ে লিখতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটাকে এ ধরতে পারি, এটাকে বি সি ডি ই এভাবে লিখতে পারি, বা তুমি যদি চাও এগুলো না দিয়েও লিখতে পারো, বাট এভাবে নাম্বারিং করে লেখা ভালো। আর যেগুলো হচ্ছে এরকম এ বি সি অলরেডি দেওয়া আছে, ওগুলো অলরেডি এ বি সি ডি দিয়ে লিখতে হবে, এ বি সি ডি দিয়ে লিখতে হবে। এখানে হচ্ছে তুমি যেগুলো দেওয়া আছে এগুলোর ক্ষেত্রে তুমি হচ্ছে কি, এর জায়গায় তুমি 1 দিতে পারবা না, হ্যাঁ, বি এর জায়গায় 2, সি এর জায়গায় 3 দিতে পারবা না। এগুলো অত বেশি ভুল না, বাট ভুল, ঠিক আছে? এভাবে করা যাবে না। যেগুলো দেওয়া আছে এই নাম্বার, এখানে এ নাম্বারে দেওয়া লাগবে, বি নাম্বার বি নাম্বারে দেওয়া লাগবে। আর যেগুলো দেওয়া নাই, নাম্বার করা নাই, সেগুলোর ক্ষেত্রে তুমি 1 2 দিলেও হবে, অথবা এ বি সি ডি দিলেও হবে, তোমার যেটা সুবিধা হয়, ঠিক আছে? বা যদি দেওয়া থাকে যে এ বি সি ডি দেওয়া থাকলে এ বি সি ডি দিয়ে করতে হবে, অথবা 1 2 3 দিয়ে দেওয়া থাকলে 1 2 3 দিয়েই করতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? সো এখানে যেহেতু হচ্ছে ইউজ আর্টিকেল, জাস্ট হচ্ছে কোনো ফুল সেন্টেন্স তুলতে বলে নাই বা প্যারাগ্রাফটা তুলতে বলে নাই, তখন শুধু অ্যান্সারটা করলেই হয়ে যাবে। অথবা তুমি যদি চাও ফুল সেন্টেন্সটা বা ফুল প্যারাগ্রাফটা তুলে করলে তোমার প্রবলেম হবে না, ঠিক আছে? বাট এখানে টাইমের যে বিষয়টা, তোমার টাইম একটু ওয়েস্ট হবে, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস, তো এগুলো দিয়ে মেক সেন্টেন্স করা লাগবে। তো এখান থেকে তোমরা যেটা করো, অনেকে হচ্ছে মেক সেন্টেন্স নিচ থেকে করতে গিয়ে ভুল করো, সমস্যা নেই, দেখবা যে কোন কোন জায়গায় ভুল হচ্ছে, ওই জিনিসগুলো তোমরা সমাধান ট্রাই করবে। আর অনেকে সরাসরি বই থেকে মুখস্থ লিখো। তো তোমাদের যদি মুখস্থ থাকে, বই থেকে যদি সরাসরি কমন পড়ে যে এই লাইনটা আমি পারি, বই থেকে আমি শুনেছি, তখন এটা সরাসরি ওই লাইনটা দিলেই ভালো।
আর যদি না পারো বা মনে আসে না যে এটা কোথাও শিখছো, তখন নিজে থেকে দিবা, কোনো সমস্যা নেই। ভুল হোক, মডেল টেস্টে ভুল হোক, ভুল কোন 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 জায়গায় ভুল হচ্ছে ওই জিনিসগুলো দেখবা, ওই জিনিসগুলো হচ্ছে শুধানোর ট্রাই করবা। আর সেন্টেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি ফুল সেন্টেন্সটা লিখলে ভালো হয়। যেমন স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, কেয়ার, মাই মাদার টেক্স কেয়ার অফ আওয়ার ফ্যামিলি, রিপিট, মাই টিচার রিপিটস দি কোয়েশ্চেন। সো এভাবে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি মেবি হচ্ছে এটা স্কিপ করে গেছি, সো এটার অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। ইয়েস্টারডে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান। এখানে কি হবে বলতো, এখানে ও থাকার কারণে কিন্তু মানে ওটা যেহেতু ভাওয়াল, সেক্ষেত্রে অ্যান হওয়ার কথা, কিন্তু ভাওয়াল থাকলে সবসময় যে অ্যান হয় বিষয়টা এরকম না। ভাওয়াল থাকলে অলওয়েজ অ্যান হয়, বাট দুইটা ক্ষেত্রে যদি ওই ভাওয়ালটার উচ্চারণ ও আ অথবা ইউ, হ্যাঁ, ও অথবা ইউর মতো হয়, যেমন এটা ওয়ান, এটার উচ্চারণ ওয়া। আর যদি আমি ইউনিভার্সিটি বলি, ইউনিক বলি, তখন ওটার উচ্চারণ হচ্ছে ইউ। ঠিক আছে, তো কোনো ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে, এটা শিওর। বাট ভাওয়েলের উচ্চারণ যদি ও অথবা ইউর মতো হয়, সেক্ষেত্রে কি হয় বলতো, এ হয়, অ্যান না হয় এ হয়। যেহেতু এটার উচ্চারণ ও আর মতো, সেক্ষেত্রে এটা ভাওয়াল হওয়া সত্ত্বেও এটার আগে এ বসছে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আর ইন দা পার্কের আগে দি বসে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে দেখো দি ম্যান হবে, কারণ কি বলতো, এই ম্যানটা এখানে আগে উল্লেখ করা হয়েছে, আই স এ ওয়ান আইড ম্যান, তাহলে এই ম্যানের কথা আগে উল্লেখ করা হয়েছে। যেহেতু আগে উল্লেখ করা হয়েছে, তখন দ্বিতীয়বার এটা নির্দিষ্ট হয়ে গেছে। কোন একটা, যেমন হচ্ছে আই হ্যাভ এ বুক, তখন বুকের আগে এ বসছে। হ্যাঁ, যখন আমি দ্বিতীয়বার বলবো দি বুক ইজ ভেরি গুড, তখন হচ্ছে ওই বুকটা নির্দিষ্ট হয়ে গেছে সেকেন্ড লাইনে, তখন সেকেন্ড লাইনে বুকের আগে আমরা দি বসাইছে। তো ইন দ্য সেম ওয়ে, প্রথম হচ্ছে ম্যানটা আননোন ছিল, পরবর্তীতে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, তখন আমরা দি বসাবো। দি ম্যান শোড মি সান, তারপরে মুন, তারপরে হচ্ছে ইউনিক যে বিষয়গুলো আছে পৃথিবীতে, সেগুলোর আগে অলওয়েজ দি বসে। এন্ড গেভ মি অ্যান আমব্রেলা, ইউ হচ্ছে কি বলতো ভাওয়াল, আর ভাওয়ালের আগে অ্যান বসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্টিকেল। তৃতীয় নাম্বার, আর 8 নাম্বারটা তো বললাম, 9 নাম্বারটা খেয়াল করো। fill in the gap according to the person, fill in the gap according to the person। তো পারসন ওয়াইজ আমরা হচ্ছে কি করব, গ্যাপটা ফিলিং করব। আচ্ছা, পারসন কি বলতো, পারসন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন কি বলতো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আমি আমরা বা আই উই আস, মানে আমি আমরা রিলেটেড যা কিছু আছে পৃথিবীতে সেটা হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আই উই আস মাইন, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন হচ্ছে তুমি তোমরা, ইউ ইয়োরস ইউ, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর থার্ড পারসন হচ্ছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। সো পারসন ওয়াইজ আমাদের হচ্ছে ভার্বগুলো চেঞ্জ হয়। যেমন হচ্ছে ধরো আই এর সাথে অলওয়েজ হ্যাভ বসে। ঠিক আছে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। যেহেতু আই আর আই এর সাথে আমাদের হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ টু গো নাও, এটা হচ্ছে অ্যানসার। এটা এখানে হচ্ছে জাস্ট তোমরা এ নাম্বার দিয়ে অ্যানসারটা লিখলেই হবে, অথবা আই হ্যাভ টু গো নাও এরকম ফুল সেন্টেন্স লিখলেও হবে, অথবা শুধু এই অ্যানসারটা লিখলেও হবে। ঠিক আছে, তোমাদের যেভাবে সুবিধা হয়। তবে অবশ্যই খেয়াল রাখো, তোমাদের হাতে যদি টাইম না থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি বলতো, শুধু অ্যানসারটা লিখলেই হয়ে যাবে। আচ্ছা, বি নাম্বার দেখো, হি ড্যাশ প্লেইং ফুটবল, তাহলে হি এর সাথে কি হবে বলতো, হি এর সাথে ইজ হবে, তাহলে হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে যদি আই থাকতো তাহলে অ্যাম হতো, আই থাকলে কি হতো বলতো, অ্যাম থাকতো, অথবা ইউ থাকলে কি হতো বলতো, আর থাকলো, দে হলে কি হতো বলতো, আর হতো। ঠিক আছে, প্লুরালের ক্ষেত্রে কি হতো বলতো, আর। আর আই এর ক্ষেত্রে অ্যাম, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এর সাথে ইজ হচ্ছে। আচ্ছা, অহনা, অহনার ক্ষেত্রে কি হবে বলতো, অহনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু অহনার ক্ষেত্রে এখানে হেল্পস হচ্ছে। ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রে হেল্প হবে, তাহলে অহনা হেল্পস হার মাদার। তাহলে থার্ড পারসন মানে আমি, আমরা, তুমি, তোমরা, মানে আই উই ইউ ইউর, এগুলো বাদে পৃথিবীতে যা কিছু আছে, যেমন হি সি দে, খালেদা জিয়া, শেখ হাসিনা, ইউনুস, বুক,
ডোনাল্ড ট্রাম্প, মেসি, নেইবর, বুক, সমুদ্র, সমুদ্র মিনস সি, অসেন, রিভার, তারপরে পেন, বুক, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। সেই থার্ড পারসনের ভিতরে হচ্ছে সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তো সিঙ্গুলারের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের সাথে এস অথবা ইএস আছে। যেহেতু ওয়ান আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে হেল্পস হচ্ছে। ডি নাম্বার হচ্ছে দে ড্যাশ সিঙ্গিং সং। আচ্ছা, দে হচ্ছে কি বলতো, দে হচ্ছে প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, আর দের সাথে কি হবে বলতো, ওয়ার হবে। দের সাথে কি হবে, ওয়ার হবে। আচ্ছা, এখানে কিন্তু হ্যাভও হয় দের সাথে। হ্যাভ হলে কিন্তু এখানে V3 হতো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো। যেহেতু হচ্ছে ভার্বের সাথে আইএনজি মানে হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম, সেক্ষেত্রে ওয়াজ ওয়ারের ক্ষেত্রে যে কোনো একটা হবে, সেহেতু আমাদের এই ওয়ারটা নিতে হবে, ঠিক আছে। আর এখানে যদি ধরো হচ্ছে সাং থাকতো, এখানে যদি সাং থাকতো তাহলে অ্যানসারটা হতো হ্যাভ। দে হ্যাভ সাং সংস ইন কোরাস, ঠিক আছে। আর কোরাস অর্থ হচ্ছে দলবদ্ধভাবে, তোমাদের বলে দিচ্ছি জানার সুবিধার্থে। সো এই জিনিসটা আমাদের কি করা লাগবে, একটু খেয়াল করা লাগবে। Answer the following questions. Write 3 animals. আচ্ছা, পরেরটা তো করা হয় নাই। উই ড্যাশ ভেরি প্রাউড অফ আওয়ার কান্ট্রি। তাহলে উইর সাথে কি হয় বলো তো, উইর সাথে আর হয়। উইর সাথে কি হয়, আর হয়। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা যখন টেন্স ভালোভাবে প্র্যাকটিস করবা তখন তোমাদের আইকিএস ক্লিয়ার থাকার কথা বা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, answer the following questions. Answer the following questions. আচ্ছা, write 3 animal names living in water from the rhyme bye bye. আচ্ছা, এখানে হচ্ছে কোশ্চেনটা আমাদের বুঝতে হবে। এখানে হচ্ছে পানির নিচে থাকে এমন 3টা অ্যানিমেলের নাম বলতে বলা হয়েছে, যেগুলো হচ্ছে বাই বাই কবিতাতে আছে। সো তিনটা প্রাণী হচ্ছে বা অ্যানিমেল হচ্ছে কি বলতো, ক্রোকোডাইল, তারপর হচ্ছে আর কি বলতো অ্যালিগেটর, আর হচ্ছে অক্টোপাস। হ্যাঁ, অনেকে হচ্ছে ফিশ লিখছো, ঠিক আছে। ফিশ যদিও পানির নিচে থাকে, বাট ফিশ ইজ নট ফ্রম বাই বাই, ঠিক আছে। বাই বাইয়ের ভেতরে ফিশ নেই। সো আমরা হচ্ছে র্যান্ডমলি কোনো প্রাণীর নাম লিখলেই হবে না যেগুলো পানির নিচে থাকে। আমাদের অবশ্যই দেখতে হবে যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে। কোশ্চেনে চাওয়া হয়েছে যে বাই বাই কবিতা থেকে এমন 3টা প্রাণীর নাম বলতে যেগুলো হচ্ছে পানির নিচে থাকে। হু উইল গিভ মি এ হাগ, লেডিবাগ উইল গিভ মি এ হাগ, এটা কবিতার লাইন। তো কবিতাগুলো অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে, তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের সুবিধা হয়। এখানে অনেকে একটু স্লাইটলি মিস্টেক করেছো। কবিতাতে বলা হয়েছে লেডিবাগ গিভ মি এ হাগ, এখানে কোশ্চেনটা চাওয়া হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, তাহলে এটার অ্যান্সারটা হবে লেডিবাগ উইল গিভ মি এ হাগ। লেডিবাগ উইল গিভ মি এ হাগ। তাহলে কোশ্চেন আমাদের যেই টেন্সে চাওয়া হয়েছে আমাদের অ্যান্সারগুলো অবশ্যই ওই টেন্সে করতে হবে। তো অনেকে আমাদের কোশ্চেন করেন যে হচ্ছে টেন্স বা হচ্ছে এই জিনিসগুলো আসলে কোন কাজে প্রয়োজন বা এগুলো থেকে কি ধরনের কোশ্চেন আসে। তো সরাসরি কোশ্চেন না আসলেও আমাদের অ্যান্সার করার জন্য টেন্স বা এরকম কিছু গ্রামার টপিক আছে, এগুলো আমাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, সো এরকম হচ্ছে দেখো, হু উইল গিভ মি হাগ, তাহলে এটা ফিউচার ইনডিফিনিটে চাইছে, তাহলে লেডি বাগ, তাহলে লেডি বাগ উইল গিভ মি হাগ, উইল মি এ হাগ, ঠিক আছে। লেডিবাগ উইল গিভ মি এ হাগ। অনেকে হচ্ছে এই উইলটা না দিয়ে জাস্ট লেডিবাগ গিভ মি এ হাগ তোমাদের কবিতার লাইন উঠিয়ে দিয়েছো। সো কোয়েশ্চেনে যেই টেন্সে চাওয়া হয়েছে ওই টেন্সে উত্তর দেওয়া বেটার। আমি যদিও এটার জন্য মার্ক কাটি নাই প্রথম দেখে, বাট বিষয়টা খেয়াল রাখবা। হোয়ার ডাজ ফাতিয়া লিভ, ফাতিয়া লিভস কোথায় বলো তো, ফাতিয়া লিভস উকিলপাড়া, এটা সরাসরি বইতে আছে। সো আমাদের বইগুলোর প্রত্যেকটা লাইন বাই লাইন ক্লিয়ারলি পড়তে হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ওয়ার্ডস ইম্পর্টেন্ট এন্ড ব্রেভ, কি বলতো। আচ্ছা, এটা হচ্ছে ধরো একটু কঠিন কোয়েশ্চেন, তোমাদের পারার কথা না, যদিও কয়েকজন পারছো, আমি বলবো যে তারা অনেক ব্রিলিয়ান্ট, বাট এই ধরনের একটা দুটা কোয়েশ্চেন তোমাদের বাইরে থেকে একটু কঠিন আসতে পারে। সো তোমরা এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। হ্যাঁ, গার্ডিয়ানদেরও বলবো যে এই যে এরকম এটা আসলে ক্লাস 2 এর বাচ্চা পারার কথা না, ইন সেন্স নর্মাল সেন্সে। তো আপনারা হচ্ছে করেন কি যে এইটা আসে নাই বা এইটা পারেন, এটা নিয়ে বেশি কনসার্ন হন। আপনাদের কনসার্ন আসলে এগুলো নিয়ে থাকার কথা না, আপনাদের কনসার্ন যে এই বাকি যে কোয়েশ্চেন গুলো বই থেকে আসছে বা ইজি আসছে এগুলোর ভিতরে যাতে কোনো ধরনের ভুল না হয়। হ্যাঁ, এইভাবে আপনারা হচ্ছে দেখেন এখানে কত মার্ক আর এখানে কত মার্ক। সো এটা এইগুলা 100% আপনারা ইনশিওর করার পর দেন হচ্ছে এই ধরনের কোশ্চেন নিয়ে আপনারা হচ্ছে কনসার্ন হবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ধরেন এটার মার্ক হচ্ছে কত, 1 মার্ক, আর বাকিগুলোর মার্ক হচ্ছে টোটাল 14 মার্ক। সো এগুলো হচ্ছে 14 মার্ক তো সরাসরি বই থেকে বা
পারার কথা বাচ্চাদের, বা বাচ্চারা ইজিলি পারবে, অনেকেই পারছে। তো এই কোশ্চেনগুলো ইনশিওর করার পর বা এই অ্যান্সারগুলো ইনশিওর করার পর আপনাদের ইয়া থাকবে যে এই ধরনের কঠিন কোশ্চেনের অ্যান্সার করা, ঠিক আছে। তো অনেকে হচ্ছে এটা পারে নাই বা এটা কঠিন আসছে এটা নিয়ে খুব বেশি কনসার্ন, এটা পারে নাই বা এটা এটা এভাবে না, ঠিক আছে। সহজগুলো আগে ইনশিওর করতে হবে, দেন হচ্ছে কঠিনগুলো। আচ্ছা, ইম্পর্টেন্ট কি হয় বলতো? নেসেসারি হয়, সিগনিফিকেন্ট হয়, সিগনিফিকেন্ট। ব্রেভ কি বলতো? আর সিও ইউ আর এ জি ও ইউ কারেজ, ঠিক আছে। সো কারেজিয়াস, সিগনিফিকেন্ট, তারপর হচ্ছে আরো সিনোনিম হয়, এগুলো শীটে দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে এই অ্যান্সার গুলো অবশ্যই ফুল সেন্টেন্সে লিখতে হবে। যেমন হচ্ছে রাইট 3 অ্যানিমালস নেমস লিভিং ইন ওয়াটার ফ্রম দ্য রাইম বাই দ্য। অনেকে জাস্ট হচ্ছে জাস্ট 3টা অ্যানিমালের নাম লিখে ফেলছে, যদিও এটার জন্য নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই, বা ফুল সেন্টেন্স লেখা উচিত। হোয়ার ডাজ ফাতিয়া লিভ? অনেকে লিখছে শুধু উকিল ফাড়া, হ্যাঁ, এভাবে লেখা উচিত ছিল, ফাতিয়া লিভস ইন উকিল ফাড়া, ফাতিয়া লিভস ইন উকিল ফাড়া। তো এভাবে ফুল সেন্টেন্স, বিশেষ করে অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফুল সেন্টেন্স লেখা জরুরি বা উচিত। আর যদি বলে দেয় অ্যান্সার দি ফলোইং কোয়েশ্চেন্স ইন ফুল সেন্টেন্স, তো অবভিয়াসলি আমাদের ফুল সেন্টেন্সে লিখতেই হবে। আর যদি না বলে দেয় তারপরে আমাদের ফুল সেন্টেন্সে লেখা ভালো, বিশেষ করে অ্যান্সারিং কোয়েশ্চেনের ক্ষেত্রে। ওকে, সো এবার আসি ম্যাথে। বাক্যগুলো শুদ্ধ করে লিখো। অনেকে এই প্রশ্নটাই বুঝে নেয়, অনেকে হচ্ছে ম্যাথগুলো পারে বা পারার কথা অনেকটাই পারে, কিন্তু আসলে প্রশ্নগুলো বুঝে নেয়। আচ্ছা, বাক্যগুলো শুদ্ধ করে লিখো। শুদ্ধ করে লিখো মানে কি বলতো? তার মানে হচ্ছে বাক্যগুলোর ভিতরে ভুল আছে। তার মানে কি বলতো? বাক্যগুলোর ভিতরে ভুল আছে। তো যে জায়গায় ভুল আছে ওই জিনিসগুলো আমরা শুদ্ধ করে লিখবো। তাহলে সূক্ষ্মকোণের পরিমাপ কত? সূক্ষ্মকোণের পরিমাপ হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে তুমি দুই ভাবে ঠিক করতে পারো। একটা হচ্ছে সমকোণের পরিমাপ 90 ডিগ্রি, এইভাবে ঠিক করতে পারো, অথবা সূক্ষ্মকোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম। তাহলে এটা দুইভাবে শুদ্ধ করে লেখা যায়, এটা দুইভাবে শুদ্ধ করে লেখা যায়। একটা হচ্ছে সূক্ষ্মকোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে কম, অথবা সমকোণের পরিমাপ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটার ভুলটা কি? সূক্ষ্মকোণের পরিমাপ 90 ডিগ্রি তো না, 90 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। রশ্মির প্রান্তবিন্দু 2টি, তাহলে কয়টি বলতো? রশ্মির প্রান্তবিন্দু 1টি। আচ্ছা, এটা হচ্ছে অনেকে ভুল করছো, এটা অনেকে বুঝো না। আচ্ছা, এটা না বুঝারই কথা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। তো প্যাটার্ন গুলোর ক্ষেত্রে আমরা কি করবো বলতো? সবসময় হচ্ছে মাইনাস করে দিব, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা মাইনাস করবো, তাহলে হচ্ছে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। দেখো, 71 থেকে 68 যদি মাইনাস করি তখন অ্যান্সার আসে কত বলতো? 3। 68 থেকে 3, 68 থেকে যদি 65 মাইনাস করি তাহলে অ্যান্সার আসে কত বলতো? 3। 65 থেকে 61 মাইনাস করি তাহলে অ্যান্সার আসে কত বলতো? 4। তাহলে আমাদের হচ্ছে কি হবে? প্রত্যেকটাতে যেহেতু 3 3 করে মাইনাস, তাহলে এখানে 3 মাইনাস করলে আমাদের অ্যান্সার এখানে 62 হওয়ার কথা ছিল। তাহলে এখানে অ্যান্সার হবে 61, 71, 68, 65, 62। এটা হচ্ছে দুইজন পারছে। আই এম সারপ্রাইজ, আমি আশা করছি যে কেউ পারবে না, বাট একজন বা দুইজন পারছে এটা। সো এইভাবে প্যাটার্নের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করা লাগবে বলতো? মাইনাস করতে হবে। মাইনাস করার পর আমরা দেখতে হবে যে আসলে কত করে কমছে, কত করে বাড়তেছে, ঠিক আছে। কত করে কমতেছে অথবা কত করে বাড়তেছে। দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে 3 করে কমতেছে। 3 করে কমার কারণে এখানে অ্যান্সার হওয়ার কথা ছিল 62, বাট অ্যান্সারে আছে, মানে উত্তর কোশ্চেন আছে 61, যেটা হচ্ছে ভুল অ্যান্সার। তাহলে এটা রাইট ফর্ম হচ্ছে 71, 68, 65, 62। ওকে, তো এগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে কত করে কমতেছে, কত করে বাড়তেছে, অথবা আমরা যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে প্রত্যেকটা, তখন আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি আমাদের কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা হচ্ছে একটু কঠিন হয়ে যায় যদিও, বাট এরকম কোশ্চেন আসার পসিবিলিটি বা আসার রেকর্ড আছে, হ্যাঁ। সো এটাও অনেকে ভুল করে। সো এটা নিয়ে অনেকে সময় নষ্ট করে। দেখো, এটার মার্ক কত? 1। এটার মার্ক কত বলো তো? এটার মার্ক কত বলো তো? এটার মার্ক 1। এটা নিয়ে অনেকে 4-5 মিনিট সময় নষ্ট করে ফেলছে। এরকম করা যাবে না, হ্যাঁ। এটা পারো না, বেশ ভালো কথা, সেটা জায়গা রেখে তোমরা হচ্ছে যে এগুলো তো পারার কথা, এগুলো তোমরা অ্যান্সার করে ফেলো। 5 দেখো, এটার মার্ক হচ্ছে 1 মার্ক আর এটার মার্ক হচ্ছে 5 মার্ক। তো তোমাদের কি কোনটা অ্যান্সার করা জরুরি? 5 মার্কেরটা অবশ্যই, যেহেতু 5 মার্কেরটা তোমরা পারো। তো এটা পারো না সেহেতু এটা টাইম, তোমরা এটার জন্য টাইম রেখে বা হচ্ছে এটা রেখে দাও। 5 মার্কের গুলো আগে অ্যান্সার করে ফেলো, তারপরে এটাতে সময় থাকলে এটা অ্যান্সার করো, ঠিক আছে। ধরো
তুমি 5 মার্কটা করে ফেলে 5 মার্ক পেয়ে গেলে, আর এটা অ্যান্সার করলে জাস্ট 1 মার্ক পেলে, তাহলে তোমার কোনটা লাভ? এভাবে চিন্তা করা লাগবে আমাদের, ঠিক আছে? ট্রাই করবো হচ্ছে সিরিয়াল মেনটেন করতে, বাট যদি অ্যান্সার না পারো ওটার জন্য জায়গা রেখে দিয়ে তোমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাও। আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিই তোমাদের, সেটা হচ্ছে যে এগুলো কি সিরিয়ালি লিখতে হবে কিনা। আমার মনে হয় সিরিয়ালি লেখা ভালো, তাহলে টিচারের জন্য সুবিধা হয়। বাট বিশেষ করে হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন মানে বাংলা ইংলিশ যেভাবে আছে এভাবে লিখলেই ভালো হয়, কারণ এখানে ক্লাস 3 যে অ্যাডমিশন টেস্ট আহামরি ওইরকম কিছু নাই যে আসলে সিরিয়াল ব্রেক করে লেখার প্রয়োজন পড়তে পারে। হ্যাঁ, সো সিরিয়াল মেনটেন করে লেখাই ভালো। আর যেগুলো হচ্ছে কোশ্চেন বা অ্যান্সার করতে পারবে না ওইটার জন্য জায়গা রেখে, নাম্বার দিয়ে জায়গা রেখে তার পরবর্তী কোশ্চেনে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, এভাবে করলে ভালো হয় আর কি। আচ্ছা, 10,01,087, তাহলে এটার এখানে ভুল হবে 10,01,087, এটা অনেকে ভুল করছো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা অনেকে ভুল করছো। দেখো 5,078 এর শূন্যের স্থানীয় মান কত? তাহলে শূন্যের স্থানীয় মান কত? অনেকে মনে করতেছে 100 হবে। ঠিক আছে, ঠিক আছে, একক দশক শত, এটার স্থানীয় মান হচ্ছে শত, কিন্তু এটার স্থানীয় মান হবে কত বলতো? 100 গুণ 0, 100 গুণ 0 0 হয়, তাহলে এটার অ্যান্সার হবে কি বলতো? এই 0 এর স্থানীয় মান 0। 578 এর 0 এর স্থানীয় মান কত হবে বলতো? 0। তাহলে যে কোনো সংখ্যা 0 থাকলে ওই সংখ্যার স্থানীয় মান 0 হয়ে যায়। ধরো হচ্ছে 5,778। হ্যাঁ, ধরো এটার স্থানীয় মান কত বলতো? 5 গুণ 1 সমান সমান 5। এটার স্থানীয় মান কত বলতো? 4 সমান সমান 10 সমান সমান 40। এটার স্থানীয় মান কত বলতো? 30 গুণ 3 গুণ 100 সমান সমান 300। এটার স্থানীয় মান 3 গুণ 1000 সমান সমান 3000। ঠিক আছে, এভাবে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করি, তাই তো? দেখো এখানে যদি এটা শূন্য হয়ে যায় তখন আমরা হচ্ছে এই শূন্যকে যখন 100 দ্বারা গুণ করবো তখন এটার অ্যান্সার কিন্তু 3টা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য হয়ে যাবে। কারণ কোন সংখ্যাকে যত বড়ই সংখ্যা হোক আমরা যদি 1 কোটিকেও যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে এটার অ্যান্সার শূন্য হয়ে যাওয়া লাগে, তখন এটার স্থানীয় মানও শূন্য হয়ে যাবে, কারণ এখানে শূন্যকে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইখানে এই শূন্যকে আমরা যখন 0 গুণ 100 করব তখন এটার অ্যান্সার শূন্য হয়ে যাবে। 3টা শূন্য দিতে পারো বা একটা শূন্য দিতে পারো, সমস্যা নাই, তখন স্থানীয় মান শূন্য। ঠিক আছে, বাট এখানে 8 এর স্থানীয় মান কত বলতো? 8 গুণ 1। 7 এর স্থানীয় মান 7 গুণ 10 সমান সমান 70। এখানে 5 এর স্থানীয় মান 5 গুণ সমান সমান 1000 5000, কিন্তু এই শূন্যের স্থানীয় মান কত বলতো? শূন্য। তো এই জিনিসটা হচ্ছে তোমার যদি স্থানীয় মান ভালোভাবে করার কথা তাহলে তো পারার কথা ছিল, অনেকে ভুল করছো। সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি করা লাগবে? দুইটা কাজ। একটা হচ্ছে সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজাতে হবে, তখন আমরা হচ্ছে দেখবো যে ছোট সংখ্যা কোনগুলো। হ্যাঁ, এইটা হচ্ছে ছোট সংখ্যা। ছোট সংখ্যার ভেতরে প্রথম হচ্ছে বলতো 342, তারপর হচ্ছে 458, তারপর হচ্ছে বড় সংখ্যার ভেতরে হচ্ছে দেখো এইটা 3031, তারপরে হচ্ছে 2031, তারপরে হচ্ছে 3002, তারপরে হচ্ছে 4955, 500। আচ্ছা, এখানে 500 রয়ে গেছে, এখানে 500 হবে, এখানে 500, 2031, 3002, লাস্টে হচ্ছে 4955। তাহলে ছোট থেকে বড় আমাদের সাজানো হয়ে গেছে। তো এগুলো তো আই গেস তোমরা পারো। এখন হচ্ছে কি বলা হয়েছে বলো তো? ছোট থেকে, এটা মুছে গেল, এটা কত প্রথমে? 342। আচ্ছা, এখন দেখো ছোট থেকে বড় সাজিয়ে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো আমরা তো ছোট থেকে বড় সাজালাম, এটা হয়ে গেল। বিজোড় সংখ্যা কত বলো তো? এখানে বিজোড় সংখ্যা হচ্ছে এইটা, আর হচ্ছে কত বলো তো? এই যে 55। এই দুইটা বিজোড় সংখ্যা হচ্ছে, এই দুইটা, জাস্ট এই দুইটার স্থানীয় মান নির্ণয় করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 2031 আর হচ্ছে এটার স্থানীয় মান নির্ণয় করলেই হয়ে যাবে, আর হচ্ছে 4955।
এটা স্থানীয় মান নির্ণয় করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। সো এটা পারার কথা ছিল। অনেকে হচ্ছে কোশ্চেনটাই মেবি বুঝো না ভালোভাবে, অনেকে হচ্ছে সবগুলোর স্থানীয় মান নির্ণয় করে বসে আসো। তো সবগুলোর তো বলে নাই, শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, সবগুলো তো বলে নাই, তাই না? তারপর হচ্ছে একটি সারিতে রাজু সামনে থেকে দ্বিতীয় এবং পেছন থেকে অষ্টম সারিতে মোট কতজন শিক্ষার্থী আছে। এটা হচ্ছে আমি প্রপার ভিডিও দিয়েছি এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে। গত বছর সেম টু সেম এরকম ধরনের অঙ্ক আসছে, তো এগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তাহলে এটা কিভাবে করতে হবে বলো তো? একটি রাজু, রাজু সামনে থেকে দ্বিতীয়, তাহলে রাজু যদি সামনে থেকে দ্বিতীয় হয় তাহলে এটা হচ্ছে রাজুর পজিশন, প্রথম দ্বিতীয়। পেছন থেকে কত বলো তো? অষ্টম। তাহলে পেছন থেকে আমি যদি কাউন্ট করে আসি 1 2 3 4 5 6 7 8, তাহলে সামনে থেকে দ্বিতীয়, প্রথম দ্বিতীয়, আর পেছন থেকে কত বলতো? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম। দেখো এটা হচ্ছে রাজু প্রথম থেকে দ্বিতীয় আর পেছন থেকে অষ্টম। তো এভাবে হচ্ছে আমরা প্রথমে চিত্র এঁকে ফেলবো। তারপরে কি করবো বলতো? রাজুর সামনে আছে কতজন বলতো? রাজুর সামনে আছে কতজন বলতো? একজন। রাজু একজন। রাজুর পেছনে আছে রাজু একজনটা মুছে গিয়েছে। আচ্ছা, রাজুর পেছনে আছে সমান সমান হচ্ছে কতজন বলতো? 1 2 3 4 5 6 7 জন। 7 জন টোটাল হচ্ছে, নিচে একটা দাগ দিয়ে লিখে ফেলবো, মোট হচ্ছে সারিতে আছে 9 জন হবে। ঠিক আছে? তো এটা যদি এভাবে চিত্র এঁকে না করো তাহলে ভুল হওয়ার নিশ্চিত পসিবিলিটি থাকে, ভুল হওয়ার নিশ্চিত পসিবিলিটি থাকে। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো চিত্র সহ সংজ্ঞা লিখো, সমকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। ওকে, সো এটা হচ্ছে আমি আমাদের হচ্ছে বইতে আমাদের সিলেবাস ছিল সমকোণ অথবা স্থূলকোণ। আচ্ছা, এটা বাইরে থেকে দেওয়ার কারণ হচ্ছে কি, আমার টার্গেট হচ্ছে বাচ্চাদের সরাসরি হচ্ছে কি বই থেকে বা ভালো মার্ক পাওয়ানো, এটা তো টার্গেট না, তাই না? আমার টার্গেট হচ্ছে ধরো এটা হচ্ছে এরকম কমন পড়ে নাই, তো সমস্যা নাই, এটাতে কম পা, কিন্তু হচ্ছে একটা কমন না পড়লে এটার যে অ্যান্সার করার যে প্রবণতা, এটা যাতে বাচ্চাদের বৃদ্ধি পায়। হ্যাঁ, না হলে বাচ্চারা অ্যান্সার করতে চায় না। সো একটা জিনিস কমন না পড়লে এটার অ্যান্সার করার যে প্রবৃত্তি, এটা যাতে বৃদ্ধি পায়, এই জন্য হচ্ছে এরকম একটা দুটা কোয়েশ্চেন বাইরে থেকে করা। আচ্ছা, এখন আপনাদের আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কি আপনারা সিলেবাসের বাইরে থেকে শিখাবেন কিনা? নো, আপনারা জাস্ট হচ্ছে আমাদের যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসটাই ফলো করবেন, বাইরে থেকে কিছু শেখানোর দরকার নেই, বা ওই সিলেবাসের বাইরে থেকে কিছু পড়ানোর দরকার নেই। কেন আমি বলি? কারণ হচ্ছে কি, আপনাদের টার্গেট কি? আপনাদের টার্গেট থাকবে সিলেবাসের ভিতর থেকে যাতে কোনো কোয়েশ্চেন আসলে ওইটার যাতে অ্যান্সার মিস না হয়। আমার কথা কি বুঝতে পারছেন? বাইরে থেকে আসলে ও না পারুক সমস্যা নেই, কিন্তু সিলেবাসের ভিতর থেকে আসলে কোনো কোয়েশ্চেন যাতে সে মিস না করে। সিলেবাসের ভিতর থেকে অবশ্যই 45-46 মার্কের কোয়েশ্চেন করা হবে। তো এই 45-46 যাতে আপনার বাচ্চা ইনশিওর করে। হ্যাঁ, বাকি 4-5 মার্ক যদি বাইরে থেকে আসলে নাও পারে তাহলে ওইটা নিয়ে কনসার্ন করার দরকার নেই। কথাটা কি বুঝতে পারছেন? তো আপনারা সিলেবাসের বাইরে যাওয়ার দরকার নেই। আমি কিছু কিছু সময় একটা কোয়েশ্চেন একটু ঘুরিয়ে করবো, বাইরে থেকে করবো, যাতে বাচ্চারা পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন কমন না পড়লে কি করবে, কিভাবে অ্যান্সার করবে, বা এটা কি করবে, তখন ওই জিনিসটা বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে। কারণ আমি যদি সরাসরি একদম যা আছে তাই তুলে দেই সরাসরি, হ্যাঁ, তখন হবে কি, ওই পরীক্ষার ওই বিষয়টা ওইটা স্ট্যান্ডার্ড মেনটেন হলো না। ঠিক আছে? ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন হলো না কি। এখন হচ্ছে আমি বলি চিত্র সহ সংজ্ঞা লিখো সমকোণী ত্রিভুজ ও স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা কি বলতো? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। তোমরা প্রথমে হচ্ছে 14 নং প্রশ্নের উত্তর দিয়ে ক নম্বর দিবা, ক নম্বর দিয়ে সংজ্ঞাটা লিখবা, যে চতুর্ভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণ ত্রিভুজ বলে। তারপরে চিত্রটা আঁকবা, অবশ্যই অবশ্যই চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। ঠিক আছে? না হলে মার্ক কাটা যাবে। আপনাদের হচ্ছে ম্যাথের ক্ষেত্রে বাচ্চাদের নাম্বারের ভ্যারিয়েশন, ম্যাথের ক্ষেত্রে নাম্বারের ভ্যারিয়েশন মেইনলি হচ্ছে জ্যামিতির ফিগার ড্রয়িং এ দিয়ে হয়। ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে ফিগার ড্রয়িং এর সমস্যা। হ্যাঁ, তো এটা বারবার প্র্যাকটিস করাতে হবে। এটা এরকম না যে একবার বুঝিয়ে দিলেন ও হয়ে গেল, এটা ওদের বারবার প্র্যাকটিস করাতে হয়। আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজের সংজ্ঞা দিয়ে চিত্র এঁকে দিলে হয়ে যাবে। চিত্রে এবিসিডি একটি সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। চিত্র এঁকে তারপর নিচে এবিসিডি একটি স্থূলকোণী ত্রিভুজ, দ্যাটস ইট। আর চিত্র আমি বার বলতেছি, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। পেন্সিল দিয়ে আঁকার আগে পেন্সিল হচ্ছে শার্প করে নিতে হবে, শার্প করে একটা জায়গায় একটু আঁক দিয়ে নিতে হবে, যাতে হচ্ছে ওই ইয়াটা কমে যায় আর কি, ধারটা কমে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে চিত্র আঁকবে। চিত্র আঁকার ক্ষেত্রে হচ্ছে একটা দাগ দিবে। হ্যাঁ, অনেকে হচ্ছে ধরো হচ্ছে এরকম একটা ত্রিভুজ আঁকলো, তো এখানে হচ্ছে অনেক হচ্ছে এরকম ওভার রাইটিং হয়, তারপর হচ্ছে এরকম দুইটা দাগ দেয়, অনেক হচ্ছে একটা দাগ
দিয়ে শুরু করে আবার এখান থেকে একটা দাগ দেয়, তখন এখানে একটা গ্যাপ থেকে যায়। তো এই ধরনের ভুল করে। তো চিত্র আঁকার ক্ষেত্রে যে এই জিনিসগুলো বাচ্চারা ভুল করে, এই জিনিসগুলো অবশ্যই ভালোভাবে ওদের শেখাতে হবে। তারপরে রেখাংশ ও রশ্মির পার্থক্য লিখো। রেখাংশ ও রশ্মির পার্থক্য হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শর্ট করেও লিখলে হবে বা নর্মালি করলে হবে। শর্ট করে করলে ভালো হয়, কারণ হচ্ছে এইভাবে এভাবে হচ্ছে বা যদি কমপ্লিকেটেড মনে হয় না করলে হবে। তাহলে এখানে হচ্ছে রেখা আর রেখাংশ। তাহলে লিখবে যে রেখাংশের হচ্ছে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে, রশ্মির একটি প্রান্তবিন্দু আছে। দিয়ে হচ্ছে জাস্ট এখানে চিত্র এঁকে দিলে হয়ে যায়। এটা হচ্ছে রেখাংশ আর এটা হচ্ছে রশ্মি। আর এগুলো অবশ্যই চিত্র দিয়ে পেন্সিল দিয়ে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের হয়ে গেল রেখা আর রশ্মির পার্থক্য। ওকে, সো এই ছিল আজকের সমাধান। আচ্ছা, আমি হচ্ছে সাথে সাথে ইংলিশ ভাষণটা করে দিচ্ছি। এখন ইংলিশ ভাষণটা করব। সো আচ্ছা, সো এখন আমি করব ইংলিশ ভাষণের সলভটা। সো ইংলিশ ভাষণটা হচ্ছে সেম টু সেম হচ্ছে রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্টলি। সো মানে কি, দ্যাটস মিন্স হচ্ছে এই সেন্টেন্সগুলো হচ্ছে রং বা ইনকারেক্ট। তাহলে আমাদের এই সেন্টেন্সটা কি করা লাগবে, কারেক্ট করে লিখতে হবে। সো ফার্স্ট হচ্ছে the measurement of an acute angle is 19 degree. The measurement of an acute angle is 19 degree. So এটা তো ভুল। আমাদের যে রাইট অ্যাঙ্গেল আছে সেটার হচ্ছে মেজারমেন্ট হচ্ছে 90 ডিগ্রি। তো এটা দুইভাবে অ্যান্সার করা যায়, the measurement of a right angle is 90 degree অথবা the measurement of an acute angle is less than 90 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার দুইভাবে করা যায়, ঠিক আছে? দেখুন, একটা অ্যান্সার লিখলে হয়ে যায়। A ray has two endpoints. এই রে হচ্ছে কি বলতো, এটা। তো এটা হচ্ছে একদিক থেকে শুরু হয়ে বাড়তে থাকে। তাহলে এটার ইন পয়েন্ট কয়টা বলতো, একটা। আর হচ্ছে আমাদের যে লাইন সেগমেন্ট আছে ওইটার ইন পয়েন্ট হচ্ছে দুইটা। আচ্ছা, 71, 62, 80, 65, 61। এটার ভিতরে কি ভুল আছে? এটা হচ্ছে একটা প্যাটার্নের ভিতরে আমাদের দেখতে হবে এটা কত করে হচ্ছে ডিমিনিশ, মানে কমতে আছে, কত করে বাড়তে আছে, এটা দেখতে হবে। তো আমরা দেখো, এটা যদি মাইনাস করে দেয় 71 থেকে 62, 68 মাইনাস করলে 3 आंसर আসে। 68 টু 65 মাইনাস করলে 3, 65 টু 61 आंसर করলে 4 আসে। প্রথমে দেখো 3 করে কমতেছে, দেন হচ্ছে 4 করে। তাহলে आंसर হবে কি, 3 করে কমলে आंसर আসে 2, ঠিক আছে? তাহলে প্রতি ক্ষেত্রে আমাদের 3 করে কমতেছে, প্রতি ক্ষেত্রে 3 করে কমতেছে। সো এগুলো, এই কোশ্চেনের অ্যান্সার করা লাগবে কিভাবে, আমাদের দেখতে হবে যে প্রতিবারে কত করে কমতেছে অথবা প্রতিবারে কত করে বাড়তেছে। ওকে, তো আচ্ছা, এই ধরনের প্যাটার্ন অনেক সময় না পারলে এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, আমরা এটা রেখে বাকিগুলোতে চলে যাব। কারণ হচ্ছে কি, আমি বলি, কারণ ধরো এটা পারতেছে না, বাট এটার জন্য 1 মার্ক, কিন্তু এটার জন্য আমাদের তুমি 5-6 মিনিট টাইম ওয়েস্ট করে ফেলা, তাহলে এটা রং হবে। ওই 5-6 মিনিটে দেখা গেছে যে এই 5 মার্কের যে ম্যাথগুলো যেগুলো পারো এগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো। সো তুমি এগুলো অ্যান্সার করে ফেলো, দেন হচ্ছে তোমার যদি টাইম থাকে তখন এটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে? যেহেতু এটাতে চিন্তা করার বিষয় আছে। ওকে, সো 10,01,087 এটার হচ্ছে কত আসে বলো তো, 1,0,0,1,087 ones, tens, thousands, lakhs, এভাবে হচ্ছে হিসাব করে নিবা আর কি। সো এটা তো পারার কথা ছিল, অনেকে পারছো, অনেকে ভুল করছো, বিষয়টা দেখে নিবা। দি প্লেস ভ্যালু অফ 0 in 5,078 is 100। এটা রং, কারণ হচ্ছে কি বলতো, আমরা যদি দেখো প্লেস ভ্যালু বের করি, এগুলো 8 গুণ 1 ইকুয়াল 8 7। আচ্ছা, এখানে একটু তাহলে আমাদের এই জিরো প্লেস ভ্যালু সাইজ, আমি যদি প্রথম থেকে করি, দেখো 8 গুণ 1 8, 7 গুণ 10 ইকুয়াল টু 17, এখানে 0 গুণ 100 হবে। আচ্ছা, তাহলে 0 সাথে 100 যদি আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে आंसर কত আসে বলতো, 0 আসে, ঠিক আছে? তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা যত বড় সংখ্যাই হোক বা যত বড়ই ডিজিট হোক, ঠিক আছে, বা যত বড় নাম্বার হোক, ওই নাম্বারকে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে এটার आंसर কত আসে বলতো, 0 আসে। এটা সবসময় মাথায় রাখবা। তখন হচ্ছে আমরা কোনো প্লেস ভ্যালুর ক্ষেত্রে ভিতরে যদি কোনো 0 থাকে তাহলে ওটার মান 0 হয়, কারণ ওই সংখ্যাকে আমরা 100 দ্বারা
1000 দ্বারা বা হচ্ছে 10 দ্বারা যদি গুণ করি তাহলে এটার অ্যান্সার কিন্তু 0 আসে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কত হবে বলো তো? 0। এটার অ্যান্সার হবে 0। কারণ কি এখানে আমরা 0 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার 0 আসে। Arrange the numbers in ascending order and determine the place value of only the odd numbers। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকে বুঝতে পারো না। এখানে বলা হয়েছে যে ছোট থেকে বড়, হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডার মিন্স ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। ছোট থেকে বড় সংখ্যাগুলো সাজাতে হবে। প্রথমে হচ্ছে এইটা, আমি হচ্ছে হিসাব করে দিচ্ছি। প্রথমে কি বলতো, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই অর্ডার হচ্ছে আমাদের কি করা লাগবে? সাজাতে হবে। এই অর্ডার সাজাতে হবে। সাজানোর পরে হচ্ছে আমাদের এখানে যে অড নাম্বার কোনগুলো বলতো? অড নাম্বার আছে এইটা আর হচ্ছে এইটা। এই দুইটা হচ্ছে প্লেস ভ্যালু বের করতে হবে। অনেকে সবগুলোর প্লেস ভ্যালু বের করে ফেলছো, যেটা আননেসেসারি টাইম ওয়েস্ট, প্লাস এটার জন্য তুমি মার্ক পাচ্ছ না। তোমাকে যেটা বলা হয় তুমি জাস্ট ওইটা করবা। আচ্ছা, Raju is second from the front and 8 from the back in a line. How many students are there in total? কল করো নাকি? হ্যাঁ, সরি একটা কল আসছিল। সো আমরা ছিলাম Raju is second from the front and 8 from the back in a line. How many students are there in total in line? ওকে, সো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব আমি হচ্ছে একটা ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। প্রথম কাজ হচ্ছে আমাদের ফিগারটাকে ফেলা বা মানে ফিগারকে ড্রয়িং করে নেওয়া, ঠিক আছে? সো এখানে বলা হয়েছে রাজু ইজ সেকেন্ড ফ্রম দি ফ্রন্ট, তার মানে হচ্ছে কি একটা লাইনে রাজু হচ্ছে সেকেন্ড, ফার্স্ট সেকেন্ড, তাহলে দিস ইজ রাজুস পজিশন। 8 ফ্রম দি ব্যাক ইন এ লাইন, দ্যাট মিন্স হচ্ছে পেছন থেকে কত? 8। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। তাহলে ফার্স্ট প্রথম থেকে হচ্ছে সেকেন্ড এন্ড লাস্ট থেকে 8, তাহলে এটা হচ্ছে রাজু। তাহলে কতজন আছে? এখন তো আমরা ইজিলি বলতে পারতেছি টোটাল কতজন আছে। সেটা সাজাবো কিভাবে? প্রথমে লিখে ফেলবো ইন ফ্রন্ট অফ রাজু, তার মধ্যে রাজু ইন ফ্রন্ট অফ রাজু ইকুয়াল 1, রাজু ইকুয়াল 1 and the back of Raju is 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7। তাহলে নিচে দাগ দিয়ে লিখলেই হবে যে ইন টোটাল 8, ঠিক আছে? তো এভাবে এই ম্যাথগুলো করলেই হয়ে যাবে। ওকে, রাইট দি ডেফিনেশন উইথ ডায়াগ্রামস, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এন্ড অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো হচ্ছে এটা প্রথমে এটার ডেফিনেশনটা লিখে তারপরে হচ্ছে ফিগারটা ড্রয়িং করলে হয়ে যাবে। ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। সো রিমেম্বার দ্যাট ইউ হ্যাভ টু ইউজ পেন্সিল, মাস্ট ইউজ পেন্সিল when you will draw a figure. ওকে, সো ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে অবশ্যই আমি বারবার বলতেছি কারণ অনেক হচ্ছে পেন্সিল ইউজ করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। যেহেতু ইংলিশ ভার্সন আমি আবার বলে দিচ্ছি, বাংলা ভার্সনের ক্ষেত্রে বলা হয়েছে পেন্সিলটা অবশ্যই শার্প করে নিতে হবে। সেকেন্ডলি হচ্ছে পেন্সিল শার্প করার পর একটু হালকা দাগিয়ে নিতে হবে কোয়েশ্চেনে বা অন্য জায়গায়, ওই শার্পনেসটা, পেন্সিলের যে শার্পনেসটা ওইটা কাটানোর জন্য। দেন হচ্ছে ফিগার ড্রয়িং করতে হবে। ফিগার ড্রয়িং এর ক্ষেত্রে হচ্ছে একটা দাগ দুইবার দেওয়া যাবে না। তারপর হচ্ছে একটা দাগ এভাবে শুরু করে আবার আলাদাভাবে আরেকভাবে দিয়ে হচ্ছে যেভাবে এই জিনিসটা ক্রিয়েট করা যাবে না, এক লাইনে দাগ দিতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ডেফিনিশন দিবা, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ডেফিনিশন দিবা, ফিগারে ড্রয়িং করে দিবা, লিখে দিবে যে এবিসি একটি এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা এবিসি অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে। রাইট দি ডেফিনিশন বিটুইন এ লাইন সেগমেন্ট এন্ড এ রে। সো লাইন সেগমেন্ট এন্ড রে, তো এইভাবে এটা ছক আকারে করা যায়, টেবিল আকারে করা যায় অথবা অন্যভাবে করা যায়, সমস্যা নেই। বা শুধু হচ্ছে ব্লক সিস্টেম যেটাকে বলা হয়, এখানে হচ্ছে রে এন্ড হচ্ছে লাইন সেগমেন্ট, অথবা এখানে লাইন সেগমেন্ট রে দিলে হয়ে যায়। তাহলে লাইন সেগমেন্ট এন্ড রে এর ভিতর ডিফারেন্স কি? আমি হচ্ছে আগে চিত্রটা এখানে, চিত্রটা আঁকলে আমাদের জন্য সুবিধা হবে। চিত্রটা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকতে হবে। সো এ লাইন সেগমেন্ট হ্যাজ লিমিট, a ray has no limit, একটা ডিফারেন্স। a line segment has 2 in point, a ray has 1 in point, কারণ এটা হচ্ছে একদিকে হচ্ছে কি বাড়তেছে আর একটা ইন পয়েন্ট আছে, তাহলে ডিফারেন্স হয়ে গেল। আর দুটো ডিফারেন্স আমরা চিত্র দিয়ে দিলে হয়ে যাবে। আর এখানে খেয়াল রাখতে হবে, দেখো এটা হচ্ছে কিন্তু আরো অনেক বড় করা যায়, আরো 3-4টা হয়তো বা তোমাদের ডিফারেন্স করা যায়। তোমার এখানে
5 মার্কের ভিতরে এটার মার্ক হচ্ছে 2 মার্ক, হ্যাঁ 2 মার্ক বা হচ্ছে 2.5 মার্ক যাই হোক, কারণ টোটাল যেহেতু 5 মার্ক, উপরে দুটো মিলে হচ্ছে ধরো 3 মার্ক আর নিচেটা হচ্ছে 2 মার্ক। তো 2 মার্কের জন্য তোমার অনেক বেশি দেওয়ার দরকার নেই। তো প্রত্যেকটা কোশ্চেনের যে ভ্যালু কতটুকু ওই হিসাবে তোমার অ্যান্সার করা লাগবে, বেশি অ্যান্সার করার দরকার নেই। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাসটা দেওয়া হচ্ছে, আশা করি আপনাদের সকল ধরনের কনফিউশন দূর হয়ে গেছে। আর খাতায় কিভাবে লিখবে না লিখবে, খাতার একটা প্রপার মডেল আমি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বাচ্চারা ভুল করে অনেক কিছু, স্পেশালি হচ্ছে ওই যে নাম্বারিং এর ক্ষেত্রে নাম্বার ঠিক মতো দেয় না। যেমন অ্যান্সার করতে কোশ্চেন নাম্বার 11, ওরা অ্যান্সার করতেছে 11 নাম্বার, কিন্তু এখানে অ্যান্সার দিয়ে দিছে 1 অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, ঠিক আছে। এখানে অ্যান্সার করতেছে 12, দিয়ে দিছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2। এটা ভুল করে এই জিনিসগুলো করা যাবে না কোনোভাবে। আর হচ্ছে লিখার ক্ষেত্রে আমি জানি না এই জিনিসগুলো কি জন্য ভুল করে। ধরেন হচ্ছে এই একটা হচ্ছে খাতা, হ্যাঁ ওরা হচ্ছে লেখা শুরু করে এখান থেকে, মাঝখান থেকে, আই ডোন্ট নো হোয়াই দে আর ডুইং দিস। লেখা শুরু করতে হবে এখান থেকে, হ্যাঁ আর হচ্ছে মার্জিং এর বাইরে হচ্ছে বা বাইরে থেকে লেখার দরকার নেই। আরেকটা জিনিস আমি বলবো, বাচ্চারা মার্জিন দিতেও হচ্ছে পারে না, ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে মার্জিন খাতায় যে স্কেলটা আনবে ওইটাও পারে না, ওইটা নিয়েও কনফিউশন থাকে। সো পেন্সিল দিয়ে মার্জিন টানা ভালো, কলম দিয়ে টানো কোনো সমস্যা নেই, কিন্তু কিভাবে খাতায় মার্জিন টানবে এই জিনিসগুলো বাচ্চাকে আপনারা শিখাবেন, ঠিক আছে। আজকে ক্লাস এ পর্যন্ত থাকলো, কোনো কোশ্চেন বা ইনকোয়ারি থাকলে জানাবেন। ধন্যবাদ।